সেদিকে আপনার জন্য যদি প্রবাসীদের সুবিধা আমরা ইনশাল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে দেশের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 1979 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমি বিশ্বাস করি আপনারা সেই সুযোগ পাবেন। যদি সেই সুযোগগুলো পান, আমরা প্রবাসীরা আর কোন দেখতে চাই না। শহীদ জিয়াউর রহমান গ্রাম সরকার পদ্ধতি চালু করতে চেয়েছিলেন। আমি বিশ্বাস করি যদি আপনাদের ক্ষমতা আসে আপনি সেটা করবেন। তারপরে আরেকটি কথা উনার বক্তব্য থেকে আমি শুনেছি, উনি সিলেটে ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্ট করতে চান। আমি আপনাকে এই সভা থেকে খরজুড়ে বলছি, যদি আপনি সুযোগ পান বিয়েতে সিলেটে ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন। সিলেটের মানুষ যেভাবে প্রবাসমুখী হয়েছে, তাদেরকে দেশে রাখতে হবে। দেশ আর আপনাকে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি, আজকে যে একটা দল করেন আপনি, এই দলটা না দলের ব্যানারে সভা না করেন, আজকে বাংলাদেশি কমিউনিটির পক্ষে যে সভাটায় আপনি এসেছেন, এই বাংলাদেশিদের কাছ থেকে তাদের হৃদয়কে আপনি কেড়ে নিয়েছেন। ইনশাআল্লাহ সবাই আপনার সাথে থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। সবাই জানি ভোট তুলি, এনআইডি কার্ড তুলি। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাকেও বলতে পারেন। আপনারা সবাই এনআইডি কার্ড বানান, আমরা ভোটার হই। আজকে আমরা বিদেশ থেকে আমরা ভোট দেব এবং এই ভোটটাই আমাদের সিলেটে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। করবো, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। আমাদের মাননীয় ডিসি মহোদয় ব্যবস্থা করতেছেন। প্লেনের টিকিট একটি উইকেন্ডে আসলে নর্মালি 4000 5000, উইকেন্ডে আসলে 12000 13,000 চলে। এই ব্যাপারটাগুলো যদি আপনারা দেখেন, আপনারা এখনো যদি দেখেন এই ব্যবস্থা, আমরা অনেক কষ্ট করতে সাধারণ মানুষ অনেক তাদের কষ্টের বাদে দেখা যাবে প্রয়োজনে যেতে পারছে না, টিকিট নাই, প্লেনের টিকিট নাই, ট্রেনের টিকিট নাই, গাড়িতে যাবে 18 ঘন্টা 19 ঘন্টা। আমি আশা করবো এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনি সিলেটে গিয়ে যতটুকু ব্যবস্থা করা যায় করবেন। এবার আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। By 2011, in front of City Hall of Step Bengali should not be treated like stooges. We are well informed, well educated, and we must be included at the table, political table. And inshallah, journey continue on. আজকে আমরা কাউন্সিলম্যান শাহিন খালিদ দেখি আর কাউন্সিলম্যান ফরিদ উদ্দিন। সো ইনশাআল্লাহ ভাই আরেকটা জিনিস আপনারা হইয়ার ভাই দেখছেন কত সুন্দর করে তাই হ্যান্ডেল করছেন জিনিসটা। কারণ ওনার জায়গায় গেলে ভাই আমারও খারাপ লাগে, কিছু শাহিনের সাপোর্টার ফয়সলের আই ডোন্ট ওয়ান্ট দিস, আই এম টায়ার্ড নাও। আমার ভাই কোনো ভাইও নাই, আপনারা আমার সব ভাই। যদি আমি কোন মিস্টেক করে থাকি আমার হইবা। আর ইনশাআল্লাহ আমি দেখিয়া পেঞ্জামান ইজ সুইঙ্গিং ব্যাক টু বাংলাদেশ কমিউনিটি। ও যে সুইং যেটা আমরা কাছে আবার ফিরিয়া ইনশাআল্লাহ আগামীতে আপনারা আরো ভালো জিনিস পাইবা। থ্যাংক ইউ। আপনারা আমার সহযোগিতা করুক লড়ে। আমি কইলাম না যে শাহিন খালিকও আমার ভাই আছে, কমিউনিটির ব্রাদার, আমার ছোট ভাই। যেমন আমি ছোট ভাই, কারণ সালে ভাইয়ের লগে যখন ভাগাইছি তখন তার আল্লাহ গুরু আছিল। So it's like আমরা ব্রাদার ভাই, কমিউনিটির আমি সব কইয়া ভাই, আমরা যদি কোনো দুষ্করি থাকি আল্লাহর কসম করে কইয়ার আমারে তাবলে একটা মারিয়া কই দিন দেন বলে তুমি ওগুলো রং করবা। আর আপনারা আমি ওয়াদা করিয়া যে আপনারা বড় ভাই হেন, আমি বড় ভাই হেন চবে দেখুন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মুক্তাদির ভাই। কিন্তু প্রথমে we should give a big round of applause for আমাদের মাস্টার অফ সেরেমনি শামসুদ্দিন চৌধুরী সাহেব। একটা প্রোগ্রাম সেরেমনি করা বা এমসি করা, I think it is the hardest job of any program. Tonight is about our honorable guest. আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের প্রাণপ্রিয় পেটারসনবাসী, নিউ জার্সিবাসী, আমি বলবো না সিলেটবাসী, আমি বলবো বাংলাদেশবাসী, আপনারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে
শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে শনিবার রাত্রে এখানে উপস্থিতি হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজকে আমি আসলে বাংলাদেশ পলিটিক্সের সাথে কোনো জড়িত নই, আমার কোনো পজিশনও নাই। আমি অ্যাজ এ বাঙালি আমাদের মাতৃভূমি হিসাবে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে রাখি। আমার বাংলাদেশে আমার এক চাচা আছেন, উনি বিএনপি রাজনীতিতে জড়িত। উনির মাধ্যমেই কিন্তু আমি এই আমাদের আজকের যে গেস্ট খন্দকার সাহেবের সাথে যোগাযোগ হয়েছে। আর আপনারা সবাই জানেন আমাদের এই নিউ জার্সি ও সিটি অফ পেটারসনে বাংলাদেশ থেকে এনি সামাজিক রাজনীতিক ব্যক্তিত্ব যখন এখানে আসেন, আমরা এজ এ কমিউনিটি, আমি পার্সোনালি আমরা ওনাদেরকে আনার করতে চাই। সে সুবাদেই আমাদের সামনে যে ব্যক্তি এসেছেন, আপনারা সবাই অনেক কিছু শুনেছেন। আগামী দিনে বাংলাদেশে একটা ডেমোক্রেসি লাগতেছে, ফিরে আসতেছে। এসে ফরেনার বলবে না, এসে বাংলাদেশ আমাদের মাতৃভূমির জন্য আমরা সবাই খাতি। উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি টু প্রসপার। এই জন্য আশা রাখি ভবিষ্যতে যেই বাংলাদেশ গভর্নমেন্টে যান, যে অন্যান্য দেশের মতো, আমেরিকার মতো, ইউরোপের মতো যেন ডেমোক্রেসিটা আমাদের দেশে থাকে। আমি যখন প্রথমে ওনার সাথে মিট করি, ওনার সাথে কথা বলে যে একটা অ্যাট্রাকশন হয়েছে উনি রাজনীতির দিক দিয়ে ইজ অ্যাবাভ এভরিওয়ান এলস। আমি কিন্তু অনেক বাংলাদেশের রাজনীতিক এবং সামাজিক ব্যক্তিত্বের সাথে কানেক্টেড বা আউডেন্সে কানেক্টেড, ওনাদের সাথে কনভারসেশন হয়েছে। কিন্তু ফর সাম রিজন উনি যে নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড এডুকেশন, ওয়ার্ল্ড পাবলিক সেফটি, আপনি যাই বলেন না কেন, হি ইজ অ্যাবাভ এভরিওয়ান। এই জন্যই যখন উনি বলেছিলেন যে উনি কিন্তু এখানে আসছেন আমাদের কমিউনিটি সবার সাথে একটা মত বিনিময় করার জন্য। উই আর হিয়ার টু হিয়ার হিজ প্ল্যাটফর্ম। আমরা সবাই জানি মোস্ট লাইকলি হি উইল রান ফর সিলেট এফ। আর সিলেট ওকে যেই জয়যুক্ত হন, উনি আমার বাংলাদেশের একটা রিয়াজ আছে যে এই দলটাই সরকার গঠন করে। আমরা এখানে এসেছি আপনার কাছ থেকে আপনার প্ল্যাটফর্মটা শোনার জন্য। ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল। আবারও সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আয়োজক শাহিদ খালেক সাহেব সহ একজনের দ্বারা তো আর হয় না, ইটস এ টিম। তো অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই বসা। যারা আয়োজক তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার আগে যারা বললেন এদের বক্তব্য শুনছিলাম, তো একজনের বক্তব্যটা আমি রেফারেন্স হিসেবে নিই। আপনার নাম খেয়াল নাই কি বলেছেন, কেউ একজন, যে ইনি অন্তত গেলে লুটপাট করবেন না, ভূমি দখল করবেন না, ইত্যাদি ইত্যাদি। তাহলে চিন্তা করেন আমাদের প্রত্যাশার মানটা কোথায় এখন। 18-19 কোটি মানুষের একটা দেশে, 18-19 কোটি কিন্তু ছোট দেশ না, সাইজে হয়তো ছোট, 55,598 বর্গ মাইল, কিন্তু পৃথিবীর 8th লার্জেস্ট পপুলেশন হচ্ছে এই দেশ, 8th লার্জেস্ট পপুলেশন। তো 8ম বৃহত্তম জনসংখ্যার একটা দেশের সম্পর্কে আগামী দিনে আমাদের প্রত্যাশা হলো যারা নেতৃত্ব দিবে তারা লুটপাট করবে না। তাহলে
মানে প্রকৃত আমরা কত নিচে আমাদের অবস্থাটা। এটি বাস্তবতা। যিনি বলেছেন তিনি হয়তো মাইকে বলেছেন, অন্যরা আলাপচারিতায় বলেন, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে এই দেশকে তুলে নিয়ে যাওয়ার উপরে নেয়ার একটা স্বাভাবিক বাসযোগ্য দেশে রূপান্তরিত করার চ্যালেঞ্জটা কত বিশাল চিন্তা করেন। আমরা সামনের কথা বলবো, সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলবো। গত 15-20 বছরে কি হয়েছে এই আলাপে আমি যাব না, কিন্তু কথা বলতে গেলে হয়তো 2-4টা রেফারেন্স আসবে। প্রথম হলো, বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে যাদের কর্মসংস্থান হয়নি, আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়েড। আপনারা হয়তো অনেকেই জানেন এই দেশের গড় বয়স, জনসংখ্যার গড় বয়স হচ্ছে মাত্র 27 এবং 35-এর নিচের বয়সের মানুষের শতকরা হার হচ্ছে প্রায় 59%। মানে যত বয়স্ক লোক আছে তার থেকে কম বয়সী মানুষের সংখ্যা বেশি। যে সমস্ত দেশে মানে জনগোষ্ঠী এরকম তরুণ জনগোষ্ঠী থাকে, এরা খুব এটা একটা ভালো সময়। মানে এই সময়ে এই দেশগুলির উন্নতির সুযোগ থাকে, কারণ বেশি লোকের কাজ করে, সুতরাং তার জিডিপির গ্রোথ ভালো হয়, হিউম্যান কন্ট্রিবিউশন সব থেকে বেশি হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, এই ডিভিডেন্ডটা আমরা অনেক বছর যাবত এটার সুফলটা পাইনি। এর আগে ধরেন আজকে থেকে 4-5 বছর আগে আমাদের জনসংখ্যার গড় বয়স ছিল 22-23, এখন সেটা এসছে 27। তার মানে কম বয়সী জনসংখ্যা যেটি আগে অনেক বেশি ছিল, আস্তে আস্তে তারা তাদের তারুণ্য বা যুবক বয়সের পরবর্তী ধাপে যাচ্ছে। যাই হোক, তো একটা চ্যালেঞ্জ হলো সারা বাংলাদেশে যে আমাদের প্রতি বছর প্রায় 20 থেকে 22 লাখ লোক ওয়ার্কিং এজ পপুলেশনে ঢোকে, 18 বছর বয়স হয়। তো এই লোকগুলিকে তো কাজ দিতে হবে, তাই না? আচ্ছা, তো সেই কাজ বছর বছর আমরা জোগাড় করতে পারিনি, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট হয় নাই, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হয়। তো আমরা যদি আল্লাহ তৌফিক দেন, আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে আমাদের প্রথম লক্ষ্যটা হবে যে এই দেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, যাতে এই মেসিভ ইনভেস্টমেন্টের দ্বারা প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং অর্থনীতি তার স্বাভাবিকতায় ফিরে আসে। আপনাদের মধ্যে বেশিরভাগই সিলেটি, প্রায় আমার মনে হয় 99-95% সিলেটি। সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নেই, কোনো অর্থনীতি নেই। কে যেন বলছিলেন চায়ের কথা, চার বাগান, বেশিরভাগ বাগানই রুগ্ন। মানে চায়ের যা আয় সেটা দিয়ে বাগান আর চলে না। চায়ের আগের যে দাম ছিল সেই দাম আর নাই। এবং আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন রপ্তানি পণ্য ছিল পাট, চা ইত্যাদি ইত্যাদি। চা রপ্তানি পণ্য না, কারণ এখন জনসংখ্যা অনেক বেড়েছে, যে পরিমাণ উৎপাদন হয় তার থেকে বেশি চা আমরা নিজেরাই খাই। তো কিছু কিছু চা আবার আমদানি হয়, রপ্তানি তো দূরের কথা, হয়তো নির্দিষ্ট কিছু ব্র্যান্ড হাই কোয়ালিটির সেগুলি রপ্তানি হয়। তো সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি না থাকার কারণে সিলেটে যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে, ছেলে বা মেয়ে, এটা বাস্তব, এটা কোনো সাউন্ড বাইট না। মেয়েদের কাজ হলো অপেক্ষা করা, কখন কোনো ভালো বিয়ের সম্বন্ধ আসবে, বিয়ে হয়ে চলে যাবে। ছেলেরা চেষ্টা করে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, আর যদি কোথাও জব করতে হয় তাহলে জব করার জন্য ঢাকা চিটাং যাওয়া লাগবে। সিলেটে সেই জব নাই। তাহলে সিলেটের যে এত বড় একটা জায়গা, এত লোক দেশের বাইরে, এই সিলেটের অর্থনীতির ভিত্তি তৈরি করার জন্য আমাদের প্রায়োরিটি টার্গেট হবে সিলেটের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির একটা হাব করা, দেশি এবং বিদেশি বিনিয়োগের সংমিশ্রণ ঘটানো, যাতে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং আমাদের
সিলেটের শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত, অল্প শিক্ষিত সবার জন্য কর্মসংস্থানের একটা ব্যাপক সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত, সিলেটের ট্যুরিজমের অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের যে কয়টা ধরেন সিনিক বিউটি যে সমস্ত জায়গায় আছে তার মধ্যে একটা হলো আল্লাহর রহমতে সিলেট। কিন্তু ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে দেশীয় ট্যুরিজমও আমরা অ্যাট্রাক্ট করতে পারি না, বিদেশি তো নাই। তো এটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে যে ট্যুরিজম রিলেটেড যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এই অবকাঠামোগুলি ডেভেলপ করে দেশি এবং বিদেশি ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করা। এটা তো আপনারা এখানে আছেন, আপনারা সবাই জানেন পৃথিবীতে অনেকগুলি দেশ আছে যাদের প্রিডোমিনেন্টলি তাদের ইকোনমির সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে ট্যুরিজম। যেমন ইজিপ্টের একটা বিশাল অংশ আসে ট্যুরিজম থেকে, সাইপ্রাস, এরকম আরো অনেক আছে যেগুলি ট্যুরিজম আসে। এমনকি উন্নত দেশ যেগুলি, এই যে ইউরোপের সব দেশ, আমেরিকা, নর্থ আমেরিকা, কানাডা, মানে পুরো নর্থ আমেরিকায়, ইউএসএ, কানাডা, সেখানে কেউ নেটে গেলে দেখবেন যে প্রতিটা দেশে ট্যুরিজমের কন্ট্রিবিউশন কত বা জিডিপিতে তার যোগান কত আসে প্রতি বছর। কানাডিয়ানরা আমেরিকায় আসবে না, এটার জন্য ওদের মধ্যে একটা প্রচারণা চালু আছে, সেটির ক্ষতি কত এটি নেটে গেলে দেখবেন। ট্যুরিজম একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা চেষ্টা করব সিলেটে ট্যুরিজমটা ডেভেলপ করার জন্য। তৃতীয়ত, এই যে আমার যে ভাই প্রত্যাশার কথা বললেন, এই জায়গাটায় আমরা আসলাম কিভাবে? আসলাম এইভাবে যে এখন পর্যন্ত 2025 সন পর্যন্ত আমরা জবাবদিহিতার সংস্কৃতিটা তৈরি করতে পারিনি। পৃথিবীর কোন দেশ 100% ফ্রি অফ করাপশন না। সব দেশেই হয়, 100 জন লোকের মধ্যে 100 জন লোক তো সৎ হয় না, বিভিন্ন জনের বিভিন্ন মোটিভ থাকে। তো একটা দেশ তার জনগোষ্ঠীকে ঠিক রাখে দুইভাবে, একটা হলো কিছু লোক স্বভাবগতভাবেই ঠিক, আর বাকিরা ঠিক থাকে যখন দেখে যে খারাপ কাজের একটা কনসিকুয়েন্স থাকে, একটা ফলাফল থাকে। এটার নামে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তো বাংলাদেশ থেকে দুইভাবে জবাবদিহিতা হারিয়ে বসেছিল। এক, 15 মাঝখানে 4-5টা ইলেকশন আমরা করেছি, প্রতিবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তো যারা রাজনীতি করতেন বা করেছেন তারা অন্তত জানতেন যে 5 বছর পরে অন্তত ভোট চাওয়ার জন্য হলেও আমার মানুষের সামনে যাওয়া লাগবে। আমি যদি একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন না করি, এই লোক তো আমাকে ভোট দেবে না, আর ভোট না দিলে আমার তার কন্ট্রাক্ট থাকবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। কন্ট্রাক্ট রিনিউ করার জন্য হলেও আমার কিছু কাজ করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। পানির বোতলটা দিবেন। তো তত্ত্বাবধায়ক সরকার তো আগের সরকার বাতিল করে দিল, যে কারণে নির্বাচনী ব্যবস্থাটাই হাইজ্যাক হয়ে গিয়েছিল। আমরা জবাবদিহিতার সংস্কৃতি ফেরত আনার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবগুলি রাজনৈতিক দল মিলে আমরা একমত হয়েছি। এবং খুশির কথা হলো, ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে জাতীয় নির্বাচনগুলি কোনো দলীয় সরকারের অধীনে হবে না, সবসময়ই একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। মনে করেন, বোঝা গেল এটার বেশ সমর্থন আছে না? তো মনে করেন এইবার ভোট দিয়ে আপনারা আমাদেরকে পাঠালেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপিকে। 5 বছর পরে যে নির্বাচনটা হবে তখন বিএনপি অন্য দলগুলির মতো বিএনপিও ক্ষমতার বাইরে থাকবে। ওই নির্বাচনকালীন সময়টা ক্ষমতায় থাকবে একটা তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে নির্বাচন হবে। আচ্ছা, তারপরে আমাদের সমস্যা যেটা হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রীর পদটা বস্তুত এমন একটি পদে রূপান্তরিত হয়েছিল যেটা ধরেন রাজা বাদশাহ, একটা সুলতান শাসিত সরকারে যেরকম মানে দেশে সুলতানের কথাই থাকে সর্বোচ্চ, সুলতান ইশারা করলে ফাঁসি হয়, সুলতান ইচ্ছা করলে সেটাই আইন, এবং সুলতান সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। কার্যত আইনের আদলে আমরা এরকম একটা পদ তৈরি করেছিলাম। তো সেইখানে ভারসাম্য আনার জন্য আমাদের প্রস্তাব ছিল, আমাদের ভিশন 2030-তে যেটা
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, তারপর তারেক রহমান সাহেবের 31 দফা, যে আগামী দিনে প্রধানমন্ত্রী পদে যিনি যাবেন তার একটা টার্ম লিমিট থাকবে এবং ম্যাক্সিমাম সময়টা হচ্ছে 2 টার্ম। আমাদের তো 5 বছর পার্লামেন্টের মেয়াদ, তার মানে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এরপরে আর থাকতে পারবেন না। এইটা বাংলাদেশের কনটেক্সটে। তারপরে দেখেন পার্লামেন্টে স্পিকার হবেন এখন থেকে সরকারি দলের, কিন্তু ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে মনোনীত। এবং পার্লামেন্টের তো 2টা কাজ, একটা হলো যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে, আর দ্বিতীয় হচ্ছে সরকারের জবাবদিহিতা আদায় করে পার্লামেন্ট নজরদারির মাধ্যমে। এবং এই নজরদারিটা হয় যতগুলি মন্ত্রণালয় আছে সেই সম্পর্কিত এক একটা করে কমিটি থাকে। যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটার জন্য পার্লামেন্টের একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থাকে, বা ধরেন ডিফেন্স মিনিস্ট্রি একটা কমিটি থাকে, ফিনান্স মিনিস্ট্রির জন্য সংসদের একটা কমিটি থাকে। এই কমিটিগুলি সরকারের কাছ থেকে জবাবদিহিতাটা আদায় করে। তো এই যেগুলি গুরুত্বপূর্ণ কমিটি, সেরকম অনেকগুলি কমিটির সভাপতি থাকবেন আগামী দিনে বিরোধী দলের মনোনীত সংসদ সদস্যরা। আপনাদের কাছে হয়তো এগুলি খুব একটা বেশি কিছু মনে হবে না, কারণ আপনারা থাকেন আমেরিকায়। বাংলাদেশের কনটেক্সটে এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ, যেটা গত 50 বছরেও আমরা করতে পারিনি। সেটা ইনশাল্লাহ আগামী দিনে এই চেঞ্জগুলি ইনকর্পোরেট করার মাধ্যমে আমরা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে পারবো আমাদের গণতান্ত্রিক চর্চা। এটা হলো রাজনীতিতে আবার কোনো সুলতান যেন তৈরি না হয় বা ফেসিবাদ কায়েম না হয়, সেটার জন্য আমাদের এই রক্ষা কবচ, এই সেফটি মেকানিজমটা। তৃতীয়ত, বাংলাদেশ থেকে আস্থা হারিয়ে গিয়েছিল। আস্থা হারানোর কারণে বাইরে থেকে আমাদের বিনিয়োগ আসেনি, দেশীয় বিনিয়োগ, প্রাইভেট সেক্টরের বিনিয়োগ সেরকম কাঙ্ক্ষিত বিনিয়োগ হয় না, যে কারণে কর্মসংস্থান তৈরি হয়। প্রবাসীরা আজ এক সময় লন্ডনের অনেক টাকা আসতো সিলেটের একটা নিজস্ব অর্থনৈতিক ভিত্তি ছিল। সেই টাকা কমার পর থেকে আজকে পর্যন্ত সিলেটের অর্থনীতি আর মুখ খুলে দাঁড়াতে পারেনি, মাথা তুলে দাঁড়াতে পারেনি। আমাদের যে অগ্রাধিকারের কথা বললাম, সেই অগ্রাধিকার শুধু ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য না। আমরা যখন পরিবেশ তৈরি করব, সহায়ক পরিবেশ তৈরি করব, আপনাদের বিনিয়োগকৃত টাকার রিটার্নের নিশ্চয়তা আপনারা দেখবেন, লাভের নিশ্চয়তা পাবেন, তখন এই প্রবাসীরা আপনারাই সিলেটে বিনিয়োগে এগিয়ে আসবেন, বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন। এটার উদ্দেশ্য 2টা। একটা হলো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে আপনাদের বিনিয়োগ আকর্ষণ করা। 2 নম্বর হলো বাংলাদেশের সাথে আপনাদের এই ডায়াসপোরার সম্পর্কটা যেন চিরস্থায়ী থাকে, কখনো হারিয়ে না যায়, তার ভিত্তি রচিত হবে আপনাদেরকে বিনিয়োগে আকৃষ্ট করে। আপনি বলতে পারেন যে আমার হয়তো $2000, আমার $3000 স্পেয়ারেবল, আমার পক্ষে তো আলাদা একটা এন্টারপ্রাইজ তৈরি করা সম্ভব না। এখনকার পৃথিবী চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক ধরনের মিউচুয়াল ফান্ড, অনেক ধরনের কালেকটিভ এফোর্টস থাকে। আচ্ছা, ওই আলাপে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে প্রবাসীরা যেন বাংলাদেশের সাথে নারীর সম্পর্কটা হারিয়ে না ফেলেন, সেটি ধরে রাখা হবে আমাদের আগামী দিনের একটা অগ্রাধিকার, এবং ইনশাল্লাহ সেটা আমরা অ্যাচিভ করব। ইংল্যান্ডে আপনারা জানেন যে এখন 3 জেনারেশন, 4 নম্বর জেনারেশনের বাংলাদেশি ব্রিটিশরা আছে। প্রথম দিকে যারা এসছেন তারা টাকা পাঠিয়েছেন, তাদের টাকায় তাদের পরিবার চলেছে, তারা আরো জায়গা জমি কিনেছেন। 3rd জেনারেশনে এসে সেই জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে এসছে আবার লন্ডনে। যদি আমরা কাঙ্ক্ষিত একটা পরিবেশ দিতে পারতাম, তাহলে তারা টাকা আনতেন না, ওইখানে আরো টাকা বিনিয়োগ করতেন না? হ্যাঁ, তো আমরা সেই পরিবেশটাই তৈরি করব, যাতে বাংলাদেশি ডায়াসপোরা যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা যেন অটুট থাকে, এটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এই যে আপনারা এখানে এসে বসেছেন রাত্রি 10টার সময়, কি জন্য? আমি তো কোনো সিনেমার নায়ক না, আমার তো এরকম কোনো কোনো কেরিশমা নাই যে আমাকে দেখার জন্য আপনারা এত দূর দূর থেকে চলে এসেছেন।
প্রকৃত কারণ হলো যে বাংলাদেশের জন্য আপনাদের মন কাঁদে, সেই জন্য আপনারা এসেছেন। আমি একটা প্রতীক একটা সিম্বল, আমাকে উপলক্ষ করে আপনারা এসেছেন, কিন্তু এসেছেন বাংলাদেশের টানে। এবং এই যে হাজার হাজার লোক জাতিসংঘের সামনে দাঁড়িয়ে যায়, বিভিন্ন কনসুলেটের সামনে যায় স্মারকলিপিতে, যে কোনো জটলা হলেই বাংলাদেশের আলাপ আসে যে অমুক রাজনৈতিক লোকটা খারাপ করছে, তমুক ভালো করছে, এই আলাপটা কেন আসে? কারণ এই 5,000, 7,000, 10,000 মাইল দূরে থাকলেও ভিতরে সবসময় আপনাদের পালস বিট করে না, এরকম বাংলাদেশ বিট করে। এটি হলো প্রকৃত সত্য। তো এই সম্পর্ক যেন কখনো হারিয়ে না যায়, সেটি হবে আমাদের একটা প্রায়োরিটি। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, যেহেতু সিলেট একটা বিশাল অংশ প্রবাসী, আমরা একটা বাংলাদেশ ডায়াসপোরা কাউন্সিল করব, যেটার সদস্য হবে গ্লোবাল, আমেরিকা থেকেও থাকবে, কানাডা থেকেও থাকবে, পৃথিবীর যেখানে যেখানে সিলেটিরা আছে তাদের সবার প্রতিনিধি সমন্বয়ে আমরা একটা ডায়াসপোরা কাউন্সিল করব। এবং তাদের পরামর্শ এবং তাদের পরিকল্পনাগুলি আমরা চেষ্টা করব দেশি এবং বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের সাথে এই ডায়াসপোরার সম্পর্কের উন্নয়নের জন্য এই কাউন্সিলের পরামর্শ, মতামত এবং এক্সপার্টিস স্কিল আমরা কাজে লাগাবো। দ্বিতীয়ত, আমাদের প্রবাসীদের একটা স্বাভাবিক অভিযোগ হচ্ছে যে আমি গিয়ে বাড়ি কিনেছি, জায়গা কিনেছি, তারপরে আমি বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছি। প্রবাসীদের এসেট ম্যানেজমেন্টের জন্য আমরা একটা ডেডিকেটেড অ্যাপস তৈরি করব এবং এইটার জন্য একটা বডি থাকবে যারা প্রবাসীদের এই কমপ্লেইনগুলি অ্যাড্রেস করবে, সিনসিয়ারলি অ্যাড্রেস করবে এবং একটা পিরিয়ডিক্যালি এটার একটা রিপোর্ট প্রেজেন্ট করবে। এই কাউন্সিলের মাধ্যমে সিলেট এয়ারপোর্ট নিয়ে আমি দেখি আমাদের অনেকের ক্ষোভ, একটা অতৃপ্তি। কারণ সিলেট এয়ারপোর্টে যে ফ্লাইটগুলি নামে বিদেশি ফ্লাইট, সেটি শুধু বিমানের ফ্লাইট। তো যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ আমাদের ঘটে, আল্লাহ তৌফিক দেন, আমাদের চেষ্টা হবে সিলেটকে শুধু বাইরের এয়ারলাইনগুলি নিয়ে আসা না, বাইরের এয়ারলাইনের জন্য উন্মুক্ত থাকবে, সেটার জন্য রানওয়ের যতটুকু সম্প্রসারণ দরকার ততটুকু আমরা করব, কিন্তু সিলেটকে আমরা চেষ্টা করব এই রিজিয়নের জন্য, নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কতগুলি স্টেট, এইগুলির জন্য যেন সিলেট একটা রিজিয়নাল এয়ারপোর্ট, একটা রিজিয়নাল হাব হতে পারে, সেটার জন্য আমাদের প্রচেষ্টাটা থাকে। এই সাথে আরো দুই একটা কথা বলি। সিলেটে তো আপনারা যান মাঝে মধ্যে, না যান না? আমাদের শ্রমজীবী মানুষ যারা, লো ইনকাম গ্রুপের মানুষ যারা, এদের একটা অনেক বড় অংশ সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ঘরে ফেরার আগে অনলাইন গেমলিং, তীর খেলে টাকাটা চলে যায়, নষ্ট হয়ে যায়। বিশ্বাস করেন, প্রথম আমি যখন শুনলাম তীর খেলা, তো যার কাছ থেকে শুনলাম আমি তাকে বললাম যে তীর খেলে এটা তো একটা বোর্ড নিশ্চয়ই আছে, এটা তো একটা প্রকাশ্য ব্যাপার। পরে জানলাম এই তীর সেই তীর না, এটা হচ্ছে আপনি মোবাইলে খেলতে পারবেন, অনলাইন গেম। এই জাতীয় জিনিস একটা সিলেটের মতো একটা ক্লোজ নিট সোসাইটিতে এই জাতীয় মানে অনৈতিক অনাচার ব্যক্তি ঘটেছে, কারণ আমাদের কোনো রাজনৈতিক অভিভাবক ছিল না, দীর্ঘদিন ছিল না। তা আমাদের প্রায়োরিটি হবে এই সিলেট থেকে অনলাইন গেমলিং চিরতরে উচ্ছেদ করা এবং সিলেট শহরের বিভিন্ন জায়গায় যেভাবে ড্রাগের ব্যক্তি ঘটেছে, ড্রাগ সেলের, এইগুলিকে ইনশাল্লাহ আমরা অ্যাড্রেস করব এবং এগুলি উচ্ছেদ করাই হবে আমাদের টপ প্রায়োরিটি। আমরা সিলেটকে বিনিয়োগের আদর্শ হিসাবে, ব্যবসার আদর্শ হিসাবে, সামাজিক সম্প্রীতির আদর্শ হিসাবে, ড্রাগ মুক্ত, অনলাইন গেমলিং মুক্ত একটা দৃষ্টান্তমূলক জনপদ হিসাবে বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এটা কি একার পক্ষে সম্ভব? একার পক্ষে সম্ভব না, এটা একটা টিম এফোর্টস। এটার জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক ফেরোশাস চ্যালেঞ্জ আসবে। যাদের কথা বললাম
এরা কেউ দুগ্ধপোষ্য শিশু না, তাদের তাদের নিজস্ব ফিনান্সিয়াল মিনস আছে, তাদের মাসল আছে। এই জিনিসগুলি ফেস করতে হলে আপনার কলিজা লাগবে, শক্তি লাগবে। তো সেই শক্তিটা কোথায় আসবে? সেই শক্তি আসবে যদি আমার সাথে আপনারাও এগিয়ে আসেন, আপনারাও হাত বাড়ান এবং দেশে বিদেশে যারাই আমরা যেখানে আছি, যারা বাংলাদেশের উন্নতি চাই, একটা স্টেবল বাংলাদেশ দেখতে চাই, একটা উন্নত জনপদ হিসাবে সিলেটকে দেখতে চাই, আদর্শ একটা জনপদ হিসাবে দেখতে চাই, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এই টার্গেট অ্যাচিভ করা সম্ভব। আমাদের মানুষ তো অনেক, 18 কোটি মানুষ। আপনি প্রাইমারি স্কুলে যান, ক্লাস 5-এ গেলে আমাদের যে রিডিং স্ট্যান্ডার্ড বা ম্যাথের স্ট্যান্ডার্ড, সেটা ইন্টারন্যাশনাল বাদ দেন, আমাদের আশপাশের দেশ তুলনামূলকভাবে উন্নত যেগুলি দেশ আমাদের থেকে, মালয়েশিয়া বা এই জাতীয় কোনো একটা দেশের স্ট্যান্ডার্ডের সাথে আপনি কম্পেয়ার করেন, আমাদের ক্লাস 5-এর রিডিং স্ট্যান্ডার্ড বা ম্যাথের স্ট্যান্ডার্ড তাদের 2 বেশি হবে না, হাইয়েস্ট হলে 3। এইটা তো সাস্টেইনেবল না। আপনি একটা বাচ্চার যদি তার যদি বুদ্ধিবৃত্তিক বিকাশ হতে হয়, তার শারীরিক স্বাভাবিক বিকাশ হতে হয়, তাহলে তার পুষ্টির চাহিদার যোগান দিতে হবে। মানে তার এই বয়স সীমাটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, যদি 18 বছর বয়স পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে তার পুষ্টি চাহিদার যোগান দেন। এই দেশে আপনি লক্ষ লক্ষ বাচ্চা পাবেন, শিশু পাবেন, যার এই পুষ্টি চাহিদার যোগান হচ্ছে না। তাহলে এই জিনিসগুলি যদি সিরিয়াসলি অ্যাড্রেস করা না হয়, তাহলে কি আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে কোটি কোটি মানুষ থাকবে, স্টান্টেড গ্রোথ, যার বুদ্ধিবৃত্তির বিকাশ সেইভাবে হবে না, শারীরিক বিকাশ সেইভাবে হবে না? এটা তো কোনো সাস্টেনেবল দেশ হতে পারে না। 18 কোটি মানুষের মধ্যে 7-8 কোটি মানুষ এখনো বিশ্ব ব্যাংকের ডিফাইন করা যে দারিদ্র সীমা $3.20 একটা ফ্যামিলির ইনকাম, সেই ইনকাম লেভেলে আছে। যদি কোনো কারণে একটা ছোটখাটো ন্যাচারাল ক্যালামিটি আসে, একটা সাইক্লোন হয়, একটা বন্যা হয়, তাহলে অনেকগুলি পরিবার দারিদ্র সীমার নিচে চলে যায়, তার সেই পারচেজিং পাওয়ার ইরোড করে। কোভিডের সময় কয়েক কোটি মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে গিয়েছিল, যারা উপরে উঠে এসেছে। এটা তো কোনো স্বাভাবিক প্রত্যাশার দেশ হতে পারে না। এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য সৎ নেতৃত্ব দরকার, দেশপ্রেমিক নেতৃত্ব দরকার, এবং বাংলাদেশের উপরে আর কিছুর স্থান নাই, এই বোধ সম্পন্ন নেতৃত্ব দরকার। আপনারা যদি আমাদের সাথে হাত মেলান, একসাথে মিলে আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন থাকবে আজকে, যে আমরা উনি যে বক্তব্য দিয়েছেন এবং আলোচক যারা অনেক বক্তা শুনেছি, আমাদের অনেক প্রশ্নের আমরা উত্তর পেয়েছি। তবে একটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই আর কি, যে আমাদের সিলেটের স্বাস্থ্য যে ব্যবস্থা, যেটা চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ। যেভাবে আমাদের রাস্তাঘাট আজকে প্রায় ধ্বংস, যোগাযোগ ব্যবস্থা আছে খুবই খারাপ, 17-18 ঘন্টা লাগে ঢাকা যেতে, ট্রেনের অবস্থা খারাপ, বিমানের অবস্থা খারাপ, সবগুলি আপনি তুলে ধরেছেন। কিন্তু স্বাস্থ্যের অবস্থা, আমাদের হসপিটালের যে অবস্থা, এটা খুব মারাত্মক অবস্থা খারাপ। সিলেটের উসমানী মেডিকেল কলেজ সম্বন্ধে আপনারা অনেকেই জানি। আমরা সিলেটে যে শত শত প্রাইভেট ক্লিনিকগুলো হয়েছে, আমরা ক্লিনিকে দেখা গেছে আমাদের রাজ্যের এক ক্লিনিকে গেছে, ওইখানে ভালো চিকিৎসা পাইনি, অন্য ক্লিনিকে গেছে, এক জায়গায় টেস্ট করাইছে, অন্য ক্লিনিকে গিয়ে সেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, বিশ্বাস করতে পারতেছে না। বাধ্য হয়ে আমরা ঢাকাতে হাতে গোনা কয়েকটি হসপিটাল আমরা যেতে হয়, সেখানে গিয়ে আমাদের ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এই ব্যাপারে আমরা বাধ্য হয়ে আমরা ইন্ডিয়া, অন্যান্য দেশে আমরা চিকিৎসা ব্যবস্থা যাওয়ার জন্য। তো আজকে অতিথিরা আমার এটাই প্রশ্ন থাকবে, আমরা আশা করবো যে আগামীতে গেলে আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল
বা চিকিৎসা কেন্দ্র সিলেট বিভাগে 2 জায়গায় স্থাপন করার পরিকল্পনা রয়েছে এবং সাথে সাথে এটাই দাবি থাকবে সিলেটের প্রত্যেক জেলাতে যাতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, সেটার জন্য আমি আপনাদের নিকট অনুরোধ করবো, যেহেতু আপনি আগামীতে সংসদে যাবেন ইনশাল্লাহ এবং বিএনপি যদি গভর্নমেন্ট করে যে আমরা এম সাইফুর রহমানের আলোকে দেখছি যে আমরা সাইফুর রহমানকে হারিয়েছি, আগামীতে আমরা সেই সাইফুর রহমানের স্থান হয়ে আপনি কাজ করবেন বৃহত্তর সিলেটের জন্য। পরিশেষে আপনাকে ধন্যবাদ এবং আমি শুভেচ্ছা মনে করি। আচ্ছা, হসপিটালে যাওয়ার আগে একটু ঢাকা চিটাগাং রাস্তা সম্পর্কে বলে দিই। ঢাকা চিটাগাং রাস্তাটার কাজ শুরু হয়েছে, এটার কমপ্লিশন সম্পূর্ণ হয়েছে মনে হয় 15-16%। এটা বিভিন্ন জায়গায় আটকানো, কারণ এরা আগে তো জায়গাটা হাতে নেবে। বিভিন্ন জায়গায় সরকার যে রাস্তার জন্য জায়গা একুয়ার করেছে সেটা আবার আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা গত সরকারের সময় এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল যে প্রতিটা প্রজেক্ট 4 বছরের প্রজেক্ট শেষ করতে হবে 10 বছরে 8 বছরে। তো 4 বছরের প্রজেক্ট যদি 8 বছরে শেষ হয় তো এর মধ্যে কস্ট এসকেলেট করতে ধরেন 5 গুণ 4 গুণ 10 গুণ 20 গুণ। 100 কোটি টাকার প্রজেক্ট চলে যেত 800 কোটি 1200 কোটি। তো এই সিলেট ঢাকা প্রজেক্টও এই সংস্কৃতির কবলে পড়েছে। তো যদি আমাদের সুযোগ হয় দ্রুত এটা সম্পন্ন করার জন্য, আমাদের যদি হাতে আসে তাহলে দ্রুত সম্পন্ন করার জন্য এটা থাকবে আমাদের একটা টপ মোস্ট প্রায়োরিটি। 18-19 ঘন্টা মোট রাস্তায় হওয়ার কথা 4.5 ঘন্টা, সেখানে 18-19 ঘন্টা আটকানো থাকে লোক, এটা একটা ভয়াবহ অবস্থা। আচ্ছা, হসপিটালের ব্যাপারটা বলি। সিলেটে হসপিটাল আছে 2টা পাবলিক হসপিটাল। একটা হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, এটার ধারণ ক্ষমতা 750। এখানে আপনি যে কোনো সময় যদি যান দেখুন রোগী ভর্তি 2800 থেকে 3000। তো এক রোগী থাকে বিছানায়, কারণ ওই পরিমাণ আছেই বিছানা, আর সাথে 3 জন থাকে মাটিতে। আপনি যদি না তাকিয়ে হাঁটেন নির্ঘাত আপনি কোনো রোগীর গায়ে পাড়া দিয়ে দেবেন। শামসুদ্দিন মেডিকেল, যেটা আমাদের পুরানো মেডিকেল ছিল, সেটা হচ্ছে 250 বেডের একটা হসপিটাল। এখন যে জনসংখ্যা সিলেটে, এই 750 আর 250 তো মোটেও যথেষ্ট না। তো এটার একটা মেসিভ এক্সপানশন দরকার, এটা হবে আমাদের একটা প্রায়োরিটি। আরেকটা হচ্ছে আমাদের যেগুলি কমিউনিটি ক্লিনিক আছে, আপনি 1 কোটি মানুষের জন্য তো বা 50 লাখ লোকের জন্য তো 1000 বেড ইজ নট ইনাফ না। কমিউনিটি ক্লিনিক যেগুলি গ্রামে ইউনিয়ন পর্যায়ে যে ক্লিনিক থাকে, আমরা চেষ্টা করব সেগুলিকে স্ট্রেংথেন করা, ওইখানে সার্বক্ষণিক ডাক্তার রাখা এবং সেখানে যেন কিছু ওষুধ আমরা দিতে পারি সেই ডাক্তারের মান অনুযায়ী, তার যেটুকু প্রেসক্রাইব করার সামর্থ্য থাকবে সেই অনুযায়ী প্রয়োজনীয় কিছু ওষুধের ব্যবস্থা থাকবে। প্রাইভেট ক্লিনিকে দেখেন, আপনার এখানে কেউ যদি ইচ্ছা করে যে আমি একটা বারবার শপ ইচ্ছা করলেই করতে পারবেন না। হি হ্যাজ টু বি সার্টিফাইড ফার্স্ট, তাই না? আগে এই স্কিলের এগেইনস্টে তার একটা সার্টিফিকেট দিতে হবে। আমাদের দেশের সমস্যা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারবেন, কিন্তু এটার জন্য আপনি সমর্থ কিনা এটার কোনো বাস্তব কোনো সার্টিফিকেশন লাগে না। এটা একটা বড় সমস্যা। তো প্রাইভেট ক্লিনিকগুলি যেন একটা গ্রহণযোগ্য মানদণ্ডে আসে, সেটার জন্য আমরা একটা কোয়ালিটি প্যারামিটার করব এবং সেটা স্ট্রংলি এনফোর্স করব। একদিনে হবে না। আপনার প্রশ্নের সাথে আমি আরেকটা জিনিস যোগ করি। এই টোটাল রিজিয়নের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই টোটাল রিজিয়নের মধ্যে বাংলাদেশের মানুষের পকেট থেকে খরচ করা লাগে তার চিকিৎসা বাবদ, স্বাস্থ্য সেবার জন্য সব থেকে বেশি, প্রায় 75%। অন্য কোনো দেশে এই পরিমাণ টাকা খরচ করা লাগে না, কারণ তার পাবলিক ফান্ড তুলনামূলকভাবে বেশি আসে। তো এগুলি আমাদের সামনে আছে চ্যালেঞ্জগুলি, এগুলি নিয়ে আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছি। যদি সুযোগ পাই চেষ্টা করব হেলথ সেক্টরটাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা আশা করি যিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী হিসেবে, তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশের হেলথ সেক্টরটাকে
ব্রিটিশ সিস্টেমে ওই আদলে NHS এর আদলে, ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা, সেটার আদলে তৈরি করতে চান। ওইখানে তো জিপি বেসড আপনারা জানেন, সেইভাবে চিকিৎসার আমাদের হেলথ সেক্টরটা তৈরি করতে চান, এবং তার লক্ষ্য হচ্ছে এখানে পাবলিক ইনভেস্টমেন্ট ক্রমাগত বাড়িয়ে একসময় জিডিপির 5% ইনভেস্ট করার, যাতে হেলথ সেক্টরটা প্রপারলি ইনভেস্ট করা যায়। ধন্যবাদ আপনারা যারা দেশ সম্বন্ধে বাংলাদেশের অবশ্য আমার কয়েকজন বুঝলাম যে আপনি অভিজ্ঞতা হইবা, বাট দেখলাম দেশ যুদ্ধ হয়েছে না, বাট তবুও আপনার এই কোয়েশ্চনটা আমার করা উচিত। তো আমরা বাংলাদেশেও থাকি কেন অনেক মানুষ, আমি মনে করি যারা দেশপ্রেমিক অরিজিন হইল আমরা বাংলাদেশে, যারা আমেরিকা, লন্ডন বাইরে আছে, কেন বাংলাদেশও খালি দুর্নীতি ছাড়া একদল বাদে আর দলায়। বিগত আমরা 17 বছর যেটা দেখে আইছি যে কন্টিনিউ ওয়ান সাইডে, যে আপনারা সরকারও গেলে যে কোন পরিবর্তন আসবে। বর্তমানে দেশের অবস্থা হাজার হাজার কোটি টাকা বাইরে ইয়া আসে। আমি নিজে দেখছি অনেক সচিব হল বাংলাদেশের মিনিস্টার হলে কেন ইয়া $100,000 মিলিয়ন বাড়ি লইয়া তারা ফ্যামিলি ওখানে এখানে ক্রস করা, তারা সকল এখানে সেটল প্রিটি মাচ এভরিডে। বাংলাদেশের যত সচিব আছেন সকল সেটল আমেরিকা, লন্ডন সকল ভাই। যে ফিউচারে বাংলাদেশ যে এই অর্থ যে আমরা কষ্ট করিয়া দেশে পাঠাই রেমিটেন্স, যে আমরা দেশ ডেভেলপ করা যায় আর এইগুলা বাইরে হইয়া আসে, আপনারা এটা কি পরিকল্পনা, যে আপনারা আগামীতে এটা চিন্তা করবো? এটা যে আমরা যে জানতাম চাই যে বারবার তো সরকার বদলিলে একটা বাদে একটা এটা কোনো চেঞ্জ আনে না, যে আমরা কিলাখানি এনফোর্সমেন্ট করতে পারি যে দেশের অর্থটা দেশও থাকে, যে আমরা প্রবাসী যারা শ্রমটা এই পয়সাটা দেশও থাকে আর দেশটা কিলা উন্নত হয়। আমি আপনার কথা বহুত রিসার্চ করছি, এন্ড ইউ আর এ গুড পারসন। আপনার যে সময় কইলেও এখানে ইয়া দুইজন ব্যক্তির এখানে বইজন, দিস শোজ এ লিডারশিপ। দিস ইজ হোয়াট আই অ্যাডমায়ার অ্যাবাউট ইউ, এন্ড আই বিলিভ in future you could bring some change, especially not for Bangladesh, also Sri. And I hope I get in future level some kind of result out of it. So thank you. বাংলাদেশ থেকে প্রশ্নকর্তা কই গেলেন? আর বাংলাদেশ থেকে বাইরে টাকা আসার এই ব্যাপারটা, মানে দুর্নীতির টাকা আসার এই ব্যাপারটা অতীতে কখনো এইভাবে দেখা যায়নি। এই যে আপনার বেগমপাড়া ইত্যাদি 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 তৈরি হয়েছে বিগত 1.5 দশকে। আচ্ছা, এখন কিভাবে এসছে? আপনি উপরের পার্টটা শুধু শুনেছেন, হয়তো এর বেশি ডেপথে যান নাই, বা গেলে দেখতেন। যেমন আমাদের এখানে সব থেকে বড় ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এটার ডিপোজিট বা এটার লেন্ডিং হচ্ছে প্রায় আমাদের টাকায় 1.5 ট্রিলিয়ন টাকা, আমাদের টাকা, বাংলাদেশি টাকা। 1.5 ট্রিলিয়ন মানে 1.5 লাখ কোটি টাকা। তো ধরেন তাও তো 15-16 বিলিয়ন হবে। আচ্ছা, ডলার 18 বিলিয়ন, হ্যাঁ 20 বিলিয়নের মতো। এখন এরকম অনেকগুলি ব্যাংক দেখা গেল যে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশে বা প্রশ্রয়ে সরকারি একটা সংস্থা একটা বিশেষ ব্যক্তির হাইজ্যাক করে এনে এটার মালিক বানিয়ে দিল একটা বিশেষ ব্যক্তিকে। সেই লোক কয়েক লাখ কোটি টাকা সেই ব্যাংক থেকে বেনামে তুলে দেশের বাইরে পাচার করে দেয়। মানে এটা পুরো রূপকথার গল্প, ফেরি টেল। কে যদি আপনাকে এটা বর্ণনা করে শোনার পরেও এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা কিভাবে সম্ভব। তো এই জিনিসগুলি, প্রথম কথা হলো এই জিনিস ঘটার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই, কারণ টাকাই নাই। টাকাটা পাঠাবে কোত্থেকে? কেউ ইচ্ছা করলেও সেই সুযোগ নেই। আর দ্বিতীয়ত, এই জাতীয় লিকেজ যাতে আর না ঘটে সেজন্য আমরা মেসিভ ইনস্টিটিউশনাল রিফর্মে যাচ্ছি। প্রথম কথা হলো রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ হচ্ছে। প্রত্যেক সময়ে এখন নির্বাচন হবে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করার জন্য অনেকগুলি সংস্কার আসছে। ইচ্ছা করলেও কোনো ভবিষ্যৎ সরকারের পক্ষে এইরকম অনাচার, এরকম মানে বাধাহীন অবাধ দুর্নীতি অনাচার এত সহজে আর সম্ভব হবে না। দ্বিতীয়ত, আগে জনমতটা
দমন করার জন্য সরকারের ব্যবস্থা ছিল, ইচ্ছা করলেই সরকার গুম করে ফেলতো, ক্রস ফায়ার করে ফেলতো। আমাদের এখানে গুম হয়েছে প্রায় 1000-2000 লোক গুম, এদের আর জীবনে কখনো আপনি দেখবেন না, এরা বছর পর বছর ধরে নাই। মেরে লাশ ফেলে আপনার অ্যাসিড দিয়ে গলিয়ে সমুদ্রের নিচে ফেলে দিয়েছে, ক্রস ফায়ারে কয়েক হাজার লোক মারা গেছে। তো আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমাদের পরিবার সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতো যে আমাদের কার পালা কখন আসবে। ভবিষ্যতে কোন সরকারের পক্ষেই এই গুম ক্রস ফায়ার করা সম্ভব না, কারণ যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ এসছে এটা সম্ভব না। তার মানে মত দমন করা বা অন্যের কণ্ঠ ইচ্ছা হলেই স্তব্ধ করে দেওয়া যে সংস্কৃতি, সেটা থেকে আমরা ইতিমধ্যে বেরিয়ে এসেছি। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমরা দুর্নীতি দমন কমিশন সহ অন্য প্রাতিষ্ঠানিক যেগুলি অ্যান্টি করাপশন পার্সু করে এনশিওর করে সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা আরো শক্তিশালী করব। তো ইনশাল্লাহ আপনার যে প্রশ্ন বা দুশ্চিন্তা, এটা অন্তত আশা করা যায়, আপনি তো তরুণ, অনেকদিন বাঁচবেন, কিন্তু আশা করা যায় আপনার জীবনকালে এটা নিয়ে আর বাংলাদেশে ঘটবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখানে একজন আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই, বিগত 5ই আগস্ট বিপ্লবের পরবর্তী সময় সবাই ভেবে নিয়েছিল এক শ্রেণীর লুটেরা বা সুবিধাভোগী মানুষ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই বিভিন্ন দল থেকে দলে দলে লোক বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়ে এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং নীরব সন্ত্রাসের ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিকশিত। আমি প্রশ্ন রাখতে চাই, অনেক বিশ্লেষক পরিসংখ্যান করেছেন রাজনৈতিক দলগুলোর ভোট হচ্ছে 50% আর 50% ভোট হচ্ছে নিরপেক্ষ মানুষের। তাই দলে দলে আমাদের সিলেট টাউন থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে পরিসংখ্যানে জানতে পারি, বিভিন্ন বড় ভাইদের বিভিন্ন গ্রুপিংয়ে 50 জন, 60 জন, 70 জন এইভাবে জায়গায় জায়গায় তারা আড্ডা দিচ্ছে এবং অত্যন্ত নীরবে সন্তপনে সাধারণ মানুষকে উত্তপ্ত করতে। এই যে 50% মানুষ কোনো দলকে সমর্থন করে না, ভালো কাজ যদি কেউ করে থাকে তার বিএনপি নামাবলী গায়ে দিয়ে যারা বিএনপি করে গোপনে ছাদাবাজি করছে, এইগুলো আমাদের ভবিষ্যৎ জয়ের জন্য বিরাট একটা হুমকি হিসাবে পরিগণিত হচ্ছে। এছাড়া কিশোরগঞ্জের প্রভাবে শহরের অবস্থা আমরা জানতে পারি, বিশেষ করে মানুষ খুব নির্যাতিত, মানুষ শান্তি পাচ্ছে না, মানুষকে আস্থায় এনে এবং আমাদের দলের মাধ্যমে যাতে মানুষ একটা নিরাপদ জীবন বোধ করতে পারে, 2 বেলা পেট ভরে খেতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, সেই ব্যবস্থার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছে। মানুষ নানাভাবে নির্যাতিত হয়ে কারো কাছে কথা বলতে পারছে না, মানুষ জিম্মি হয়ে যাচ্ছে। এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সুদৃষ্টি আমি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। এটার মধ্যে প্রশ্ন আছে, তো দুইটাই আমি অ্যাড্রেস করার চেষ্টা করি। প্রথম কথা হলো, আপনার যে মানে যে প্রসঙ্গটা আপনি তুললেন এটা ঠিকই, হয়তো আপনি যেভাবে বলেছেন বা যেভাবে শুনেছেন মাত্রাটা হয়তো অত বেশি না, কারণ আপনার কথা শুনলে মনে হবে যে রাস্তাঘাটে হয়তো বের হওয়া মুশকিল বা প্রত্যেকদিন হাজার হাজার ডাকাতি হয় বা চাঁদাবাজি হয়, ব্যাপারটা এত না। কিন্তু কিছু যে ঘটে না এটাও ঠিক। দেখেন, আমি আমাদের বিষয়টা বলি। 5ই অগাস্টের রাজনৈতিক দলে আপনি মনে করেন আপনি অরাজনৈতিক ব্যক্তিত্ব বা আলোর ভাই অরাজনৈতিক ব্যক্তিত্ব ধরেন, এখন তিনি রাজনীতি করবেন বিএনপিতে ঢোকার আগে ওনার কিন্তু আমি কোনো ইন্টারভিউ নিব না, বা আমাদের এই কোনো ইন্টারভিউ প্রসেস নাই, বা ওনাকে বলা হবে না যে আপনার বায়োডাটা দেন, এটা একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি, এরকম কোনো বিষয় নেই। তো রাজনৈতিক দল হচ্ছে এটা বড় খোলা প্ল্যাটফর্ম, এখানে যে কেউ ঢুকতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের তো পদ পদবীধারী লোক আছে, তাই না? কমিটি আছে, কমিটিতে একটা নির্দিষ্ট সংখ্যক লোক। যে সমস্ত লোক দলের নাম ভাঙ্গায় তাদের হয়তো কোনো পদ পদবী নাই, কিন্তু দলের নামটা সেল করে। এবং আমাদের মানুষ তো নিরীহ মানুষ। আপনি গিয়ে বললেন আমি বিএনপির অমুকের পৃষ্ঠপোষকতায় আছি বা অমুকের সাথে আমি আছি, অমুক আমার ভাই, ইনি নিরীহ মানুষ, ইনি আবার এটা চ্যালেঞ্জ করে না, ইনি বিনা বাক্যবে মেনে নেন। এটা হচ্ছে একটা সমস্যা।
আমাদের কাছে 5ই অগাস্টের পরে যত অভিযোগ এসছে, এর ফলে সারা দেশে আমরা 7,000-এর বেশি লোককে পদবিধারী, হয়তো কেউ যুবদলের কোনো একটা নিম্ন সদস্য, ছাত্রদলের কোনো একটা সদস্য, বা বিএনপির কোনো একটা পর্যায়ের কোনো সদস্য, যে পর্যায়ে হোক, এরকম প্রায় 7,000 লোককে বিএনপি বহিষ্কার করেছে। কিন্তু সমস্যাটা দেখেন, যাদেরকে আমরা বহিষ্কার করলাম এদের বিরুদ্ধে প্রাইমা ফেসি একটা অভিযোগ যে এরা কোনো একটা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিল, এই জন্য তো বহিষ্কার করলাম। তো আমাদের এখতিয়ার হচ্ছে যে আমার সংগঠনের সদস্য ছিল, তাকে সংগঠন থেকে বের করে দিলাম। কিন্তু আমার তো আলাদা কোনো আর্মি নাই, আলাদা পুলিশ নাই, আলাদা বিডিআর নাই, আলাদা আমার কোনো কোর্ট নাই। এই ক্রিমিনালকে শায়েস্তা বা আইনের অধীনে কে আনবে? রাষ্ট্র আনবে, সরকার আনবে, পুলিশ আনবে। 7,000 তো দূরের কথা, প্রথম 50 জন বহিষ্কারের পরে যদি 5 জন কেউ এই কাজটা করতো, তাহলে হয়তো 51 নম্বর জনের বহিষ্কারের দরকারই পড়তো না। এবং শতবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও আমরা সেইভাবে ফলাফল পাইনি। এটার একটা বড় কারণ হচ্ছে 5ই অগাস্টের পরে পুলিশের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। অনেক পুলিশ অফিসার নাই, মানে চলে গিয়েছেন। অনেকে আছেন ডিমোটিভেটেড, তাদের মনোবল সেভাবে নাই। তো এই পুলিশ বাহিনীকে আবার পুনর্গঠন করে এটাকে তার পূর্ণ শক্তিতে আইন শৃঙ্খলা রক্ষা বা অর্ডার এনফোর্স করার ক্যাপাবিলিটিতে আনতে একটু সময় লাগছে। তো ইনশাআল্লাহ আপনাকে এইটুকু বলতে পারি, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্রয় নাই। আমাদের কাছে যার যেরকম কোনো অভিযোগ আসলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নিই, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা করার মতো এখতিয়ার আমাদের হাতে নাই। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে থাকতো বা আমাদের হাতে যায়, তখন আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীকে মানে সোশ্যাল অর্ডার মেনটেন করার জন্য সেইভাবে কঠোরভাবে কাজে লাগাতে পারবো এবং কঠোরভাবে কাজে লাগাবো। আপনাকে একটা দৃষ্টান্ত দেই। বেগম খালেদা জিয়া যখন 2001 সনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন, তার দায়িত্ব নেওয়ার সময় আইন শৃঙ্খলার অবস্থা বেশ খারাপ ছিল। তিনি এত কঠোর ছিলেন, তিনি আর্মি মোতায়েন করে একটা ক্লিন হার্ট অপারেশন করেছিলেন এবং সেই অপারেশনে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা, মানে ক্রিমিনাল যারা, ক্রিমিনাল তো ক্রিমিনাল, রাজনীতি হচ্ছে তার একটা পরিচয় যেটা সে ব্যবহার করে, কিন্তু তার মূল কাজ ক্রাইম করা, লুটপাট করা ইত্যাদি ইত্যাদি, মানুষকে হেনস্থা করা। ক্লিন হার্ট অপারেশনের সময় যত রাজনৈতিক কর্মী ক্রিমিনালরা আর্মির হাতে ধরা পড়েছে, তার মধ্যে বেশিরভাগ ছিল বিএনপির লোক। সো আমাদের অতীত ইতিহাস হচ্ছে এই জাতীয় জিনিসে আমরা আগেও প্রশ্রয় দেই নাই। তারেক রহমান সাহেব 7,000-এর উপরের লোককে বহিষ্কার করেছেন। ইট মানে ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস যে ভবিষ্যতেও আমরা এই জাতীয় জিনিসে প্রশ্রয় দেব। অনেক রাত হয়ে গেছে, আর আমাদের মধ্যে উনি খুব ভোরের আবার আমার একবারে সংক্ষিপ্ত প্রশ্ন। আমার বাড়ি গোলাপগঞ্জ, আমার বছর ওখানে আমার ভোটার আমি ওখানে। আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই। আমরা সিলেটবাসী শিক্ষামন্ত্রী পাইছিলাম, মনে করছিলাম যে আমরা এই দুর্ভোগ লাগু হয়েছিল, কিন্তু আরো দুর্ভোগ বাড়ছে। সারা বাংলাদেশের মাঝে কোথাও 2 শিক্ষক বা 3 শিক্ষক প্রাইমারি স্কুল নাই। সিলেটে 2 শিক্ষক 3 শিক্ষক। এই যে বিদ্যালয়গুলা, এই এখানে ম্যানেজিং কমিটির যারা আসুন, এরা ধর্ণা দিতে দিতে পাওয়ার কথা পাইছেন, কিন্তু উনি বলতেন যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী নাই। আমি এদিকে লেখাম ছিলেন না, আমার শ্রদ্ধেয় নেতা যদি আল্লাহর হুকুম হয়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ক্ষমতা দিতে পারেন, আর যখন আমরা ক্ষমতা যায়, আমার দাবি রইল অন্তত এই সিলেটের যে 2 শিক্ষক, আমরা এক কথায় কই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সিলেটে এই শিক্ষা দিয়া মেরুদণ্ড ভাঙ্গে দেওয়া। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান এগুলা যারা 5 শিক্ষক বা 6 শিক্ষক করা হয়, পোস্টিং করা হয়, আর বিশেষ করে যারা শিক্ষক সিলেট থেকে যারা মানে অপশন নিলাম,
এগুলা সম্পূর্ণ খালি অবস্থায় আছে। আজকে সিলেট শিক্ষা বোর্ড শিক্ষার মান এই পর্যায়ে যাওয়ার মূল কারণ। আসসালামু আলাইকুম। আপনি আমার বক্তৃতা আমি কইতাম নাই, আমি একবার তারেক রহমান সাহেব সহ সাইবুর রহমান সাহেব সহ সকল যাচ্ছেন তাহলে সিলেট স্টেডিয়াম 2006 এটা প্রতিনিধি সম্মেলন হয়েছিল। আপনি একটু আগে হয়েছিল যে পর্যটন নগরী সিলেট বাণিজ্যিক নগরী। আমি কইলাম সিলেট একটা ইপিজেড নির্মাণ করবার লাগে, আপনার কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে যদি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হই সিলেট একটা ইপিজেড করলে ব্যবসায়িক আরো গ্রোথ হইব। আপনি তো ব্যবসার ক্ষেত্রে আপনি তো শিল্পপতি, এই ব্যাপারে আমার আপনার দৃষ্টিকে জানানো এটা ইপিজেড স্থাপন করবার লাগছিল। ওকে, আমাদের শেষ, আপনাদের উত্তরটা দিয়ে দিলে আমাদের অনুষ্ঠান শেষ করব। এখন আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আজকের মত বিনিময় সভার সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করা হলো। পানি ব্যবস্থা করেন। এই তারিখে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সবাইকে তুমি আমার উৎসাহ না গেলে কি হবে? লোকে আমাদের এখানে
ধন্যবাদ। আমি এখানে আমাদের অনেক মুরব্বিয়ান, সিলেটের সিডিও প্যাটারসনের বিশিষ্ট ব্যক্তিত্ব মুরব্বিয়ান, আমি সবার একে একে নাম পরিচয় করে দিতে অনেক সময়ের প্রয়োজন, অনেক ভুল হতে পারে, অনেকে নামও বাদ পড়তে পারে। আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, তার জন্য আমি সবাইকে একসাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন সিলেটের বৃহত্তর সিলেটের বাহিরের সমগ্র বাংলাদেশের এমন মুরব্বিয়ান, সিডিও প্যাটারসনের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, আমি সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। হাততালি দেওয়া লাগবে না, কারণ আমি 1 মিনিটের জন্য বলব। আমাদের একটা গল্প বলি প্রথম। হান্নান শাহ সাহেবের নাম জানেন আপনারা অনেকে, না? তিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, ব্রিগেডিয়ার হান্নান শাহ। 2012 সনে একদিন হান্নান শাহ আর আমি একসাথে ঢাকা থেকে সিলেট যাচ্ছি। হান্নান শাহ সাহেব আর আমি ঢাকা এয়ারপোর্টে বসে, তো প্লেনের অপেক্ষা কোনো কাজ নাই, তো বিভিন্ন ধরনের আলাপ। তো হান্নান শাহ সাহেব আমাকে বললেন যে মুক্তিদির মানে বিভিন্ন ডিভিশনের কথা আসছে আর কি, বিভেদ ইত্যাদি। তো বললেন মনে করো একটা রুমে 2 জন লোক, একজনের নাম হান্নান, একজনের নাম মান্নান। উনি বলতেছেন, ওনার নামই তো হান্নান শাহ, তাহলে কয়টা গ্রুপ হবে? তো আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে 2 গ্রুপ হবে, একটা হান্নান গ্রুপ, একটা মান্নান গ্রুপ। বললেন না, তোমার হবে না, 3টা গ্রুপ, একটা হবে হান্নান গ্রুপ, একটা হবে মান্নান গ্রুপ, আর একটা হবে হান্নান মান্নান ঐক্য জোট। এটা থেকে আমরা বেরিয়ে আসবো না। মানে যদি সত্যি সত্যি কনস্ট্রাকটিভ বাংলাদেশ আর কনস্ট্রাকটিভ বাংলাদেশের ডায়াসপোরা দেখতে চাই আমরা, তাইলে এটা থেকে বেরিয়ে আসতে হবে না? আচ্ছা, তাইলে এটার একটা প্রাইমারি স্টেপ আমি আজকে সাজেস্ট করি। আমাদের এখানে কাউন্সিলম্যান শাহিন খালেক আর কন্টেস্ট্যান্ট আক্তার ভাই, আপনারা প্লিজ 2 জন আমার পাশে স্টেজে আসেন। ধন্যবাদ। এবার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শরীফ তালুকদারকে। জনাব শরীফ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ জার্সি বাংলাদেশি কমিউনিটি ইউএসএ আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত বর্তমান কাউন্সিলম্যান, 3 বারের নির্বাচিত কাউন্সিলম্যান জনাব শাহিন খালেক, মঞ্চে উপস্থিত সাবেক কাউন্সিলম্যান জনাব আখতারুজ্জামান সহ সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, পেশাজীবী, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব, আর সর্বশেষে যাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট 1 আসনের বারবার নির্বাচিত সাংসদ মরহুম জননেতা খন্দকার আব্দুল মালিকের সুযোগ্য উত্তরসূরি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদার অফ ডেমোক্রেসি শক্তি আপনাকে আটকাতে পারবে না আমি বিশ্বাস করি। এবং আমরা একসময় সিলেটের শহরে রাজনীতি করেছি, আজকে এখানে প্রবাসে, সেই কিন্তু প্রবাসে থাকলেও দেশের প্রতি টান আমাদের সারা জীবন থাকবে। আমরা হৃদয়ে বাংলাদেশ, আমাদের হৃদয়ে সবসময় বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই মা মাটি মানুষের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন, আজকে আবার সেই সুযোগ এসেছে যাদের হাত ধরে আমি মনে করি এই বাংলাদেশ আবার নতুনভাবে বিনির্মাণ হবে। সেই নেতৃত্বের একজন অংশীদার হিসেবে আমি চাইব আপনার হাত ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং সিলেটের উন্নয়নে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশাবাদ। এবং সবাইকে আজকে যারা আগত বিভিন্ন জায়গা থেকে যারা অনেকেই নিউ ইয়র্ক থেকে এসেছেন, এখানে অনেকেই আসছেন, অনেকে সবাই ব্যস্ত, সবার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আপনারা সময় করে এসেছেন। আপনাদেরকে আমি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইউএস বাংলার পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও বিশ্বাস করি খন্দকার মুক্তাদিরের নেতৃত্বে আগামী সিলেট অবশ্যই একটা উন্নয়নের দ্বারা এবং মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা পাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সন্ধ্যায় ছোট্ট একটি বাংলাদেশের পরিসরে বাংলাদেশের সভাপতিত্ব করছেন সিলেট 15 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিরু ভাই। আরেকটা আছেন আমাদের জননিযুক্ত কাউন্সিলর শাহিন খালিদ, উপস্থিত আছেন সাবেক কাউন্সিলম্যান আখতারুজ্জামান। মাননীয় প্রধান অতিথি, আমি আপনার হাত ধরে রাজনীতি করেছি সিলেটের মাটিতে, কারণ আমরা যখন মিছিল নিয়ে যেতাম আপনি আমার পাশে থাকতেন, কখনো কোনো বাধায় আপনি আমাকে ছেড়ে আসেন নাই। আজকের এই প্রধান অতিথি 18 বছর আন্দোলন করেছেন। ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে, এমন এক ব্যক্তিকে এক আসনে পাঠিয়েছেন যার হাতে এই সিলেট নিরাপদ থাকবে, যার হাতে কোনো ভূমি দখল, কোনো চক্র, কোনো দুর্নীতিবাজ প্রশ্রয় পাবে না। কারণ উনি যোগ্য পিতা, যোগ্য সন্তান। ওনার বাবা ছিলেন সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, উনি বিএনপির পরিবারের সন্তান। কারণ আমরা এমন এক ব্যক্তি পেয়েছি, আজকে এখান থেকে খুদার দরবারে শুকরিয়া আদায় করি, হে আল্লাহ ধন্যবাদ আল্লাহ, শুকরিয়া আদায় করি যে এমন এক ব্যক্তির কাছে আপনি এক আসন দিয়েছেন, শুকরিয়া আদায় করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষী ছিলেন বলে বন্দুকের নলে দেশ ছেড়ে যান নাই। কারণ যদি দেশ নেত্রী আপোষ করতেন তাহলে দেশ স্বাধীন হতো না। এই দেশ স্বাধীন হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তরুণদের অহংকার, তারেক রহমানের পরিকল্পনায়। কারণ 18 বছর দেশ নেত্রী বেগম খালেদা নির্যাতন সহ্য করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ওনার সন্তানকে হারিয়েছেন, তারপরও দেশ ছেড়ে যাননি। কারণ উনি শহীদ জিয়ার আদর্শের ধর্মী ছিলেন। কারণ শহীদ জিয়াও দেশপ্রেম ছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও দেশপ্রেম ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা যেমন জনগণকে ভালোবাসতেন, তেমনি এক আসনে যিনি কান্ডারি, দানের শীষের কান্ডারি। আমি আজকে এই সভা থেকে সবাইকে বলতে চাই, ইনশাআল্লাহ খন্দকার আব্দুল মুক্তাদির হাতেই দানের শীষ প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণদের অহংকার তুলে নেবেন। কারণ ওনারা মানুষ চিনতে ভুল করেন না। কারণ স্বচ্ছ রাজনীতি সবাই করতে জানে না। কারণ 18 বছর যিনি সিলেটে বিএনপি করেছেন, কেউ বলতে পারবে না মুক্তাদির গ্রুপের সাথে কোন গ্রুপের সংঘর্ষ। কারণ উনি কোনো দিনও সংঘর্ষ ভালোবাসতেন না। কারণ উনার প্রেরণায় আজ আমরা আন্দোলন করে, সিলেটবাসী আন্দোলন করে, রাজপথে আমরা নতুন সুর দৌড়ে করেছি, নতুন পতাকা পেয়েছি। পরিশেষে ধন্যবাদ জানাই আজকের যে আমাদের এত কষ্ট করে নিউ জার্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 300 শাহটালিয়া হযরত শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি সিলেট এক আসনের আগামী দিনের
ধানের শীষের কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানী উপদেষ্টা, গণমানুষের নেতা, আমার রাজনীতি অভিভাবক জনাব খন্দকার মুক্তাদির সাহেবের আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সবাইকে জানাই আমরা সংগ্রামী ও শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই, কারণ আমরা যা বক্তব্য শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো, শ্রবণ করব। আমি শুধু এতটুকু বলবো, আমরা ধানের শীষের পক্ষে কাজ করি, আমরা ধানের শীষেরকে সহযোগিতা করি, আমরা খন্দকার মুক্তাদির সাহেবকে সহযোগিতা করি, আমরা খন্দকার মুক্তাদির সাহেবকে রায় দেই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে সবার আমার ঘনিষ্ঠ বন্ধু হাবিবুর রহমান চৌধুরী শিলু উপস্থিত, যাকে নিয়ে আজকের এই আয়োজন মত বিনিময় অনুষ্ঠান, শুধু সিলেট বাংলাদেশ থেকে আগত আমাদের সিলেটের কান্ডারি বহুশ সিলেট 1 আসনের কান্ডারি জনাব আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত, আমার 3 বারের নির্বাচিত অনারেবল কাউন্সিলম্যান, যার আয়োজনে আজকে গতবারও উনি একটা অনুষ্ঠান করেছেন মিট অ্যান্ড গ্রিট, যার মাধ্যমে আজকে সবাই পরিচিত হয়েছেন জনাব শাহিন খালিদ উপস্থিত, আমার আরেক ভাই সাবেক কাউন্সিলর জনাব আখতারুজ্জামান উপস্থিত, সুধীবৃন্দ। আমরা এখানে সিলেট বিভাগের লোক, কিছু কিছু লোক আমি দেখছি অন্যান্য ডিস্ট্রিক্টেরও আসছে মায়া মহব্বতার দিন, তো সবাই এখানে আমরা সিলেট বিভাগ নিয়ে কথা বলবো। বিভাগের পক্ষ থেকে সিলেটবাসী বিভিন্ন আমরা মাইগ্রেন্ট সিটি সিলেট জেলা বিভিন্ন থানা থেকে লোক আসছেন, তো আমরা সবাইকে যে সব থানার লোক এখানে আমি দেখতে পারতেছি আসছেন, এবং আমরা যে উদ্দেশ্য আসছি উদ্দেশ্যটা হলো প্রথমে যে ওনাকে আমরা এখান থেকে কী সাহায্য করতে পারি। আমরা পয়সা দিয়ে সাহায্য করার দরকার নেই, ওনাদের আলহামদুলিল্লাহ এই ধরনের কিছু দরকার নেই। আমাদের দরকার আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সিলেট শহরে, যে যেখানে সবাই আমরা জানি সব থানার লোক সিলেটে থাকে, অ্যাটলিস্ট আপনাদের মেসেজটা ওনাকে পৌঁছে দেবেন। আর ওনাদের পরিবার সম্বন্ধে আমি 2টা কথা বলি, যেটা হয়তো আপনারা জানেন। এই খন্দকার আব্দুল মুকির সাহেব যখন ক্লাস 6-7 মতো ক্যাডেট কলেজে, আমি মনে করছি উনি বোধহয় হয়তো ক্যাডেট কলেজে থেকে মানুষ 3 জায়গায় যায়, বিসিএস ক্যাডার, আর্মিতে অথবা ডাক্তারি। উনি যে ওনার বাবারটা ধরে রাখছেন, ওনাকে ধন্যবাদ। ওনার বড় ভাই আমার বন্ধু, উনি সম্পর্কে আমার চাচা রিলেটিভ অনুযায়ী, তো ওনাদের সবাইকে চাচা ডাকতে আমার এমপি সাহেবকে নানা ডাকছে। ওনার আব্বা যখন প্রথম এমপি হয় আমি কাজ করছি, আমার সৌভাগ্য হয়েছে। 3 বার কাজ করেছে সিলেট ডিস্ট্রিক্টে, এবং আজকে এমন এক সৌভাগ্য হয়েছে ওনার ছেলের জন্য আজকে ভোট হয়ে আসছে। এই পরিবার এত কি বলবো আপনাদেরকে, নিঃস্বার্থভাবে কাজ করে যান। খন্দকার আব্দুল মালিক সাহেব, মরহুম আব্দুল মালিক সাহেব, ওনাকে বাণিজ্য মন্ত্রী উপদেশ করার জন্য দেওয়া হয়েছিল। উনি যান নাই কেন, মন্ত্রিত্ব গেলে ওনার দুর্নীতি গন্ধ হচ্ছে, জিয়াউর রহমান উনি যান নাই। উনি সংসদীয় কমিটির সদস্য ছিলেন। এই গ্রুপ আমাদের সিলেটের পুরনো যারা আছে জিজ্ঞাসা করে দেখতে পারেন, যতটা এখানে ইলেকশন হয়েছে, জন আমরা ছোট থাকতে শুনেছি ইলেকশন করতে হলে হয় ডন আইলে জন। উনি কি করতো, উনি কিছু করতে না পারলে ওনার ইন্টারডিস্ট্রিক্ট ট্রাক ছিল অনেকগুলা, 4-5টা ট্রাক দিয়ে উনি ইলেকশন সময় দিয়ে দিত, যাও মানুষ দিয়ে কাজ করে। এই সেই লোকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। আর ওনার একজন চাচা ছিলেন এই পরিবারের, যিনি আমাদের কুতুবুল্লাহ জামে মসজিদের মতল্লি ছিলেন, যার নাম সবাই ছিল। উনি একটা মসজিদের মতল্লি ছিলেন না, ওনার কাজকর্ম থেকে সিলেটবাসী 7 মসজিদ আপনার আমাদের সার্কিট হাউসের সামনে, ওই মসজিদের মতল্লি, লাস্টে জেলখানার মসজিদের মতল্লি ছিলেন। আমি দেশের থেকে আসা এই পরিবার ছিল। ওরা, আমরা তো জানি রাজনীতি করলে আগে পেট ভরতে হয়, তারপরে ইয়ে করতে হয়। আলহামদুলিল্লাহ আপনারা এটা মনে রাখবেন, এই পরিবারের এই ছেলে পেট ভরাতে থাকি না, আপনাদের আমাদের সেবার জন্য ব্যস্ততা থাকবে। ওনার মা আলাপ আলোচনা আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবেন,
লাস্ট একটা কথা বলি, গত কয়েকদিন সিলেটে আপনি আসার আগ পর্যন্ত একটা সাংবাদিকের জিজ্ঞাসা করছিল উনি একটা প্রশ্ন, উনি উত্তর দিচ্ছিল আপনারা এমন কঠিন প্রশ্ন করেন যে প্রশ্নের কোনো উত্তর নাই, আপনার ঐক্য প্রশ্ন করেন যে আমরা ঐক্যভাবে কেমনে কাজ করবো। এই সেই আপনারা দেখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে বিভিন্ন বিভাগে, আমরা সিলেট বিভাগের লোক আমরা এখানে আসছি, আমরা ব্যক্তি হিসেবে বক্তব্য দিই, দলীয় তো উনি আমি জানি উনি দলীয় থেকে কান্ডারি হয়েছে, সব কিছু হয়েছে, আমরা ব্যক্তি হিসেবে ওনাকে অনার করি। আমি দল তো ওনার সার্টিফিকেট আগামী দল দিতে থাকতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তি হলো প্রথম। এখানে সব দলের লোক আসছে, সবাই ওনাকে মায়া করে, আমরা চাই যে এরকম একটি লোক আমাদের দেশে, আমাদের সিলেটের একটা আসন। আপনাদের সহযোগিতা দরকার, আপনারা কোনো টাকা পয়সার দরকার নাই, আপনারা এখান থেকে সবাই আপনারা আত্মীয় স্বজনকে বলবেন। আর আমি আরেকটা অনুরোধ করবো, জনাব শাহিদ খালিকে যেহেতু উনি আয়োজন করছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। যদি আপনার সময় থাকে তাহলে মনিটরিংয়ের জন্য একটা কমিটি করেন, আমাদেরকে মাঝে মাঝে বসেন, নিয়ে কে কতটুকু করছে, ওনার জন্য কতটুকু করা লাগবে, কী করা লাগবে না করা লাগবে, আপনি আমাদেরকে নির্দেশনা দিবেন, আমরা সবাই আপনার সাথে থাকবো। এই বলে আমার বক্তব্য দেওয়া শেষ করলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে এই দিনে নিয়োগ থেকে আমাদের অনেক বাইরে আসছেন কষ্ট করে, আপনারা এই মুরব্বী ভাই অনেকে অনেক কাজ কর্ম ফেলে আজকের এই দিনে এই উনার মায়ের দিনে আপনারা আসছেন, সবাইকে উনার পরিবারের পক্ষ থেকে, যেহেতু আমি এক পরিবারের সদস্য, মরহুম খন্দকার মালিক সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দোয়া কামনা করে ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে নির্বেজালভাবে উনি আমাদের কাছে আসে, জয়ী হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আমার বন্ধু জনাব হাবিবুর রহমান চৌধুরী আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত, যাকে নিয়ে মত বিনিময় সভা, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আজকের এই মঞ্চে উপস্থিত, সিটি অফ পেটারসনের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলম্যান, আজকের যিনি এই আয়োজক জনাব শাহিদ আলী সাহেব, উপস্থিত সাবেক কাউন্সিলম্যান আমাদের আর এক ছোট ভাই মোহাম্মদ আখতারুজ্জামান সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট বিভাগের এবং সিলেট জেলার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনেছেন। আমাদের আবার 3 ছোট ভাই, খুব ছোট মানে ছোট ছাত্রদল করতে খুব সুন্দর সুন্দর উদ্বোধনী বক্তৃতা সহ, এবং আমার ইমিডিয়েট আগে যে বক্তব্য দিয়েছেন আমার বন্ধু জনাব গুলাম কিবরিয়া শাহিদ সাহেব, উনি খন্দকার মুক্তাদি সাহেবের ফ্যামিলি সম্বন্ধে অনেকই বলেছেন। আমিও সিলেট শহরে রাজনীতি করেছি, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, শুধু উনাকে আমরা এমপি বানালে সিলেটের যে উন্নয়ন হবে এই যে ব্যাপারে আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। উনার পিতা সিলেট 2 বারের এমপি ছিলেন, সিলেট চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনার পিতাকে আমরা দেখেছি, খন্দকার আব্দুল মালিক সাহেব 91-এ উনি যখন ইলেকশন করেন আমরা কাজ করেছি, উনাকে দেখতাম সব সময় সিলেটের জিবে থাকলে সামনের টিটে বসা থাকতেন, এইভাবে উনার হাত থাকতো এইভাবে মানুষের প্রতি, এবং উনি এত জনদরদী মানুষ ছিলেন। আল্লাহ উনাকে বেশ নসিব করুন। উনি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনার সুযোগ্য উত্তরাধিকারী খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব। উনার কথা আপনারা যদি শুনেন, আমরা সিলেটি মানুষ, আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, অনেক মন্ত্রী অনেক দলের ছিলেন, আমাদের দলের ছিলেন, কথাবার্তা কওয়ার সময় অনেক কিছু সিলেটি চলে আসে, কিন্তু উনি যে শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন, আমি খুব লাইক করি উনার এই যে কথাবার্তাগুলা। উনি খুব মার্জিত মানুষ, উনি সিলেটে রাজনীতি করেন, উনি গ্রুপিংকে বিশ্বাস করেন না, কোনো হানাহানিতে বিশ্বাস করেন না। আমরা উনার কাছে, আমরা যারা প্রবাসী যারা আছি, আমাদের একটি দাবি, আমাদের এর আগের নিউ জার্সি বিএনপি
নর্থের উদ্যোগে এবং আমাদের শাহিনখালী আমাদের পেটারসন কাউন্সিলম্যান লার্জ তথা বর্ধমান কাউন্সিলম্যান এবং প্রাক্তন জামাত কাউন্সিলম্যান আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং এই আয়োজনটা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। তো আমি প্রথমেই এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি হাবিবুর আহমেদ চৌধুরীকে অশেষ ধন্যবাদ। আমার বিশেষ আমি বক্তব্য রাখবো না, কারণ আমাদের যে মধ্যমণি সিলেটের এক আসনের সম্ভাব্য আসন পাওয়ার যে আমরা আশা করি এবং ইতিমধ্যে ওনার সম্ভাব্য যে আমরা আভাস পেয়েছি, ইনশাল্লাহ উনি আসন পাওয়ার পথে। তো প্রথমেই আমি এই মত বিনিময় সভার সকল বাংলাদেশি জালালাবাদবাসী সামাজিক সংগঠন এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এই অনুষ্ঠানে এই মত বিনিময় সভায় আসার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে ওনার সঙ্গে আমরা রাত্রে আলাপ হয়েছে, আমরা সময় ক্ষেপণ করব না। আমরা এইখানে যারা যারা বিভিন্ন মহকুমা বলেন, ডিস্ট্রিক্ট বলেন, বিভিন্ন অঞ্চলের আমরা প্রতিনিধি বা এইখানে আসছেন, তারা একটা জিনিস শুধু ওনাকে উনি বলতেছেন যে আপনারা ওনাকে যে কোনো পরিবেশে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি এই সময়টুকু আমি বলবো না, লম্বা করব না। আপনারা যে যার অবস্থান থেকে ওনাকে কোশ্চেন করতে পারেন এবং উনি এর উত্তর দিবেন, এবং এই সময়টুকু আমি আপনাদের কাছে দিয়ে দিলাম আমার সময়টুকু। তো আসার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যে আয়োজনটা করেছেন, ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমরা শুধু নিউ ইয়র্ক থেকে আসছি। শুধু আমাদের যে জননন্দিত, যিনি সিলেটের একজন আইকন, একজন পরিষ্কার রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, সব কিছুতে উনি জড়িত। তা আপনারা পূর্বের বক্তারা সবাই বলে ফেলছেন। আমি শুধু একটি কথা বলে যাব আজকে বক্তাদি সাহেব সামনে, যে আমরা যারা প্রথম আজকে আমেরিকাতে একটা সুযোগ পেয়েছি, যেটা হলো আপনার এনআইডি কার্ড, যেটা আমরা প্রথম হিস্টোরিতে প্রথম আমেরিকাতে একটা হইতেছে যে আমরা এখন ভোট দিতে পারবো। তা আমি সবাইকে আবদার করে যাব যে আপনারা যারা যারা এখনও এনআইডি কার্ড পাঠান নাই, আপনারা বানাবেন। আর আপনাদের অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা নেবেন, আপনারা আপলোড করবেন, এনআইডি কার্ডটা বানাবেন। এইবার আমরা কিন্তু বিদেশ থেকে ভোট দিতে পারবো, যেটা আমাদের সব খন্দকার আব্দুল মুক্তাদিরকে নমিনেশন দিয়ে সিলেটবাসীর সম্মান তিনি প্রদর্শন করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠনের সুযোগ পায় এবং সিলেট বিভাগ থেকে যদি একজনকে মন্ত্রী করা